বিচিত্র সাসপেন্স, পুরোটাই উত্তেজনা। বাংলা এবং বিশ্ব সাহিত্যের বিচিত্র সব গল্প নিয়ে বিচিত্র স্টেশনের বিচিত্র সাসপেন্সের নিবেদন। এই পর্যায়ে আজ আপনারা শুনবেন প্রখ্যাত এবং জনপ্রিয়তম কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের একটি ভিন্নধর্মী মজার গল্প। গল্পটির নাম রুরুর গল্প। গল্পটি অডিও নাট্যরূপ দিয়ে পরিবেশন করছে বিচিত্র স্টেশন দল। এরকম আরও অনেক রোমাঞ্চকর গল্প শুনতে এবং নানান রোমাঞ্চকর অনুষ্ঠান দেখতে সাবস্ক্রাইব করুন বিচিত্র স্টেশন চ্যানেল। বেল আইকন প্রেস করুন, নোটিফিকেশন পেয়ে যাবেন। শুরু হচ্ছে হুমায়ুন আহমেদের লেখা গল্প রুরুর গল্প। রাত প্রায় 1টা বাজে। আমি বসে আছি গৌরীপুর রেল স্টেশনে। চিটাগং মেল ধরব। ট্রেন আসবে সেই রাত 3টায়। অপেক্ষা করা ছাড়া বর্তমানে আমার আর কিছুই করণীয় নেই। শীতের রাত। ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত শীত পড়েছে। গারো পাহাড় থেকে উড়ে আসছে কনকনে হাওয়া। সোয়েটারের উপরে কোট, তার উপর একটা চাদর চাপিয়েও ঠক ঠক করে কাঁপছি। গৌরীপুর রেল স্টেশনের ওয়েটিং রুমে আপাতত স্থান পেয়েছি, তবে কতক্ষণ এখানে থাকতে পারবো বুঝতে পারছি না। স্টেশনের ভবঘুরে সম্প্রদায়ের বিশাল অংশ এখানে স্থান নিয়েছে। ঝগড়াঝাটি হচ্ছে। আমার চোখের সামনে একটা ছোটোখাটো মারামারিও হয়ে গেল। এক ভদ্রলোক তার মেয়ের বিয়ের জন্য খাসি কিনেছেন। তিনি যাবেন মোহনগঞ্জ। 4টি প্রমাণ সাইজ খাসি নিয়ে তিনিও আমার মতো ওয়েটিং রুমে অপেক্ষা করছেন। খাসি 4টির স্বভাব বিচিত্র। এরা চুপচাপ থাকে, কিন্তু কিছুক্ষণ পরপর 4জনই একত্রে ব্যাকুল স্বরে ডাকাটাকি শুরু করে। তাদের ডাকাটাকিতে ভয় পেয়ে ছোট ছোট বাচ্চারা কাঁদতে শুরু করে। যখন বিশৃঙ্খলা চরমে ওঠে তখন খাসিগুলো চুপ করে যায়। এমন অবস্থায় মেজাজ ঠিক রাখা খুব মুশকিল। আমি প্রাণে চেষ্টা করছি মেজাজ ঠিক রাখতে। চেয়ারে পা তুলে বসে একটা বই পড়ার চেষ্টা করছি। ঠিক এই সময়ে আমাকে চমকে দিয়ে এক ভদ্রলোক বললেন, স্যার, চা খাবেন? ভদ্রলোক আমার পরিচিত নন। পরিচিত হলে অবশ্য চেনা যেত না, কারণ তিনি পরে আছেন মাংকি ক্যাপ। টুপির ফুটোর ভেতর দিয়ে শুধু চোখ বের হয়ে আছে। রোগা পাতলা মানুষ, বেশ লম্বা। শীতের কারণেই বোধহয় খানিকটা বেঁকে গেছেন। ভদ্রলোক আবার বললেন, স্যার, চা খাবেন? আমি বললাম, জি না। আমিও আপনার মতো চিটাগং মেল ধরব। ও আচ্ছা। শীত কীরকম পড়েছে দেখেছেন? সাইবেরিয়াতেও এত শীত পড়ে না। আমি হাসির মতো একটা ভঙ্গি করে আবার বই পড়ায় মন দিলাম। এ জাতীয় উটকো লোককে বেশি প্রশ্রয় দিতে নেই। প্রশ্রয় পেলেই এরা কথা বলে বলে জীবন দুর্বিষহ করে তুলবে। চা খাবো না বলার পরও ভদ্রলোক হাল ছাড়লেন না। খানিকটা ঝুঁকে এসে বললেন, শীতের মধ্যে চা খেলে শরীর চাঙ্গা হতো। আমার প্রয়োজন নেই। ভদ্রলোক চলে গেলেন। আমি আবার বইয়ে মন দেবার চেষ্টা করলাম। শীত মনে হয় আরও বেড়েছে। চাদর ভেদ করে ঠান্ডা বাতাস ঢুকছে। খাসি 4টা আবারও একসঙ্গে চেঁচাতে শুরু করেছে। আমি বই পড়ছি, কিন্তু কি পড়ছি আমি নিজেই বুঝতে পারছি না। স্যার, চা নিন। আমি তাকিয়ে দেখি ভদ্রলোক পিরিচ দিয়ে ঢাকা চায়ের কাপ এগিয়ে ধরে আছেন। আমার নিষেধ শুনেননি। শীতটা কমবে, চুমুক দিন। আমি আর কথা বাড়ালাম না, চায়ের কাপটা নিলাম। পান খাওয়ার অভ্যেস আছে? জি না। পান নিয়ে এসেছি। চা খাবার পর জর্দা দিয়ে একটা পান খান, দেখবেন শীত কমে গেছে। পান খেলে মুখ নড়ে, এক্সারসাইজ হয়,
এতে শীত কমে। আমাকে পানও নিতে হলো। ভদ্রলোক আমার পাশের টেবিলে উঠে বসলেন। লক্ষণ ভালো না। তিনি নিশ্চয়ই দীর্ঘ গল্পের প্রস্তুতি নিচ্ছেন। আমি আবার বই খুলে বসলাম। এমন ভাব করলাম যেন এই মুহূর্তে বইটি পড়া আমার জন্য খুব জরুরি। স্যার, আমার নাম মনসুর। আমিও আপনার সাথে চিটাগং মেল ধরব, তবে আমি যাচ্ছি 2000-এ। ও আচ্ছা আচ্ছা। স্যার, এই 2000-এতে একটা পুরনো বাড়ি আছে, প্রায় 200 বছর পুরনো হিন্দু বাড়ি। ওই বাড়িতে ভূত থাকে বলে জনশ্রুতি, সেজন্যই যাচ্ছি। আমি বই থেকে মুখ না তুলে বললাম, ভূত দেখতে যাচ্ছেন? বলেই মনে হলো বিরাট ভুল করেছি। ভদ্রলোককে বকবক করার সুযোগ দিয়েছি। এখন তিনি দীর্ঘ সময় নিয়ে ব্যাখ্যা করবেন কেন তিনি 2000-ই যাচ্ছেন। কথাটা স্যার আপনি নেহায়েত ভুল বলেননি। আমি আসলে ভূতের সন্ধানেই যাচ্ছি। ও আচ্ছা। বাংলাদেশে যেখানে যত পুরনো বাড়ি আছে সেখানেই আমি যাই। ভূত প্রেতরা সাধারণত লোকালয়ের বাইরে ওই পুরনো বাড়িঘর পছন্দ করে। ওদের খুঁজে বের করার জন্য ওই সব জায়গাই ভালো। শহরে তারা একেবারে থাকে না তা না, মাঝে মধ্যে শহরেও আসে, তবে অল্প সময়ের জন্য। গাড়ি ঘোড়ার যে ভিড়, মানুষই থাকতে পারে না তো ভূত। তা আপনি ভূত নিয়ে গবেষণা করছেন? জি না, তবে ওদের বিষয়ে অনেক কিছু জানি। ও আচ্ছা। ভূত নিয়ে একটা গ্রন্থ রচনার ইচ্ছা আছে, দেখি পারি কিনা। একবার একটা আর্টিকেল লিখে পত্রিকায় পাঠিয়েছিলাম, ওরা ছাপেনি। আজকাল তো স্যার ওই সব কিছুতেই ধরাধরি, লেখা ছাপার মধ্যেও ধরাধরি। পরিচিত লেখকের অগা মগা বগা লেখা সব বড় বড় হেডিং দিয়ে ছাপবে। আমার মতো অপরিচিত লেখকের লেখা যত ভালোই হোক ছাপবে না। ঠিক বলিনি স্যার? জি, ওই ঠিক বলেছেন। অথচ আমার লেখাটা ছিল গবেষণাধর্মী। শিরোনাম ছিল শিশু ভূতের খাদ্য। লেখার কপি সঙ্গে আছে, পড়বেন স্যার? জি না, ওই আমি একটা বই পড়ছি, বইটা শেষ করা দরকার। আমার লেখাটা খুব ছোট, 3 পৃষ্ঠার, পড়তে সময় লাগবে না। আমি পড়তে চাচ্ছি না। না চাইলে পড়তে হবে না। খুব খাটাখাটনি করে লিখেছিলাম স্যার। শিশু ভূতের খাদ্যের উপর এরকম লেখা দ্বিতীয়টি লেখা হয়নি বলে আমার ধারণা। অথচ এ লেখা ছাপলো না। সম্পাদকের সাথে দেখা করেছিলাম, উনি ব্যক্তিগতভাবে আমার লেখার প্রশংসা করলেন, অবশ্য বললেন শিশু ভূতের খাদ্যের উপর লেখা তাদের পত্রিকার উপযোগী নয়। ভূতের কোনো পত্রিকা থাকলে তারা লেখা নেবে। উনি বললেন ভূতেদের পত্রিকায় লেখাটা পাঠিয়ে দিতে। আমি মনে মনে সম্পাদকের বুদ্ধির প্রশংসা করলাম। সেই সঙ্গে ক্ষীণ সন্দেহ হতে লাগলো আমার সামনে বসে থাকা এই মানুষটার মাথায় সম্ভবত কোনো সমস্যা আছে। সুস্থ মাথার লোক ভূত শিশু খাদ্য নিয়ে প্রবন্ধ ফাঁদতে পারে না। মনসুর নামের এই ভদ্রলোক বেশিক্ষণ কথা না বলে থাকতে পারে না বলে আমার মনে হচ্ছে। আবার নড়াচড়া শুরু করেছে। এই নড়াচড়া কথা শুরু করার প্রস্তুতি। আমি হাতের বইয়ের দিকে আরও ঝুঁকে এলাম। স্যারের কি এই 1 মিনিট সময় হবে? জাস্ট 1 মিনিট স্যার। আমি বই থেকে মুখ তুললাম। মনসুর সাহেব হাসি মুখে বললেন, আপনার সন্ধানে কি কোনো পুরানো বাড়ি আছে যেখানে ভূতের আস্তানা? অনুগ্রহ করে আমার কার্ডটা রাখুন। এখানে আমার ঠিকানা আছে, টেলিফোন নাম্বারও আছে। তবে ওই নিজের টেলিফোন না, পাশের বাসার টেলিফোন। মাঝে মাঝে ওদের খুব নরম গলায় অনুরোধ করলে ওরা আমাকে ডেকে দেয়। আমি যন্ত্রণা এড়াবার জন্য কোনো কথা না বলে টেলিফোন কার্ড পকেটে রেখে দিলাম। মনসুর সাহেব
আনন্দিত ভঙ্গিতে বললেন, পুরনো ধরনের কোনো ভূতের বাড়ির সন্ধান পেলে আমাকে 2 কলম লিখে দেবেন। আমি চিরকৃতজ্ঞ থাকবো স্যার। আচ্ছা জি আচ্ছা। স্যার, আপনি আমাকে পাগল ভাবছেন না তো? না না না। থ্যাংক ইউ স্যার। অনেকেই ভাবে, আমার নিজের আত্মীয় স্বজনরাই ভাবে আপনাকে দোষ দিয়ে কি হবে। আমার বড় বোন আমাকে এক পাগলের ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল, পিজির প্রফেসর। উনি আমাকে খুব ভালোমতো পরীক্ষা করে বলেছেন আমি পাগল না। ও আচ্ছা। শুধু যে মুখে বলেছেন তা না, লিখিতও দিয়েছেন, আমার সঙ্গে আছে। দেখতে চাইলে দেখাতে পারি। না না জি না, আমি না দেখতে চাচ্ছি না। মনসুর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমাকে পাগল ভাবলে লোকজনের দোষ দেওয়া যায় না। কোনো সুস্থ মাথার মানুষ তো আর ভূতের বাড়ি খুঁজে বেড়াবে না। ঠিক বলছি না স্যার? হ্যাঁ ঠিক বলেছেন, একদম ঠিক। মনসুর সাহেব, ভাই শুনেন, যদি কিছু মনে না করেন, আমার এই বইটা শেষ করা খুব দরকার, খুব জরুরি। জরুরি হলে তো বই শেষ করতেই হবে। স্যার, বই শেষ করুন। আসলে কি জানেন স্যার, আমি এমন বিপদে পড়েছি যে বিপদের কথা কাউকে না বলে থাকতে পারি না। এমন বিপদ যে সবাইকে বলাও যায় না। সবাই এসব জিনিস বুঝতে পারে না। আপনার মতো 2-1 বুঝবে। যখন এরকম কাউকে পাই তখন বিপদের কথা বলার চেষ্টা করি। আমি জানি যাকে বলতে যাই তিনি বিরক্ত হন, তারপরেও বলি। এই যে আপনি বিরক্ত হচ্ছেন, বই পড়ার কথা বলে আমার হাত থেকে বাঁচতে চাচ্ছেন, আসলে তো আপনি বই পড়ছেন না স্যার। তখন থেকেই একটা পাতা চোখের সামনে মেলে ধরে বসে আছেন। যখনই আপনাকে কিছু বলতে যাচ্ছি ততবারই আপনি বলছেন খুব জরুরি, বইটা শেষ করতে হবে। আমি হাতের বই বন্ধ করে বললাম, ঠিক হ্যাঁ, আপনার বিপদটা কি বলুন, আমি শুনছি। আমার কথায় রাগ করেননি তো? না না, রাগ করিনি, বলুন কি বলবেন। আমি বরং আরেক কাপ চা নিয়ে আসি। চা খেতে খেতে শুনুন স্যার। চা আনতে হবে না, আপনি বলুন। মনসুর সাহেব গলা নামিয়ে বললেন, একটা ভূতের বাচ্চাকে নিয়ে আমি বড়ই বিব্রত আছি। ভূতের বাচ্চা? জি স্যার, ভূতের বাচ্চা, সান অফ এ ঘোস্ট। 3-4 বছর বয়স, নিতান্তই শিশু। ও আচ্ছা। সে তার বাবা মাকে নিয়ে ঢাকা শহরে বেড়াতে এসেছিল। সারাদিন ঘুরেছে। মিরপুর চিড়িয়াখানায় গিয়েছে, শিশু পার্কে গিয়েছে, এয়ারপোর্টে গিয়ে প্লেন কিভাবে উঠে নামে এইসব দেখেছে। তারপর এসেছে গুলিস্তানে। কেন গুলিস্তানে কেন? দেখার জন্য, আর কিছু না। যাই হোক, গুলিস্তানে এসে পৌঁছার পরই মারামারি শুরু হয়ে গেল। রিক্সা শ্রমিক ইউনিয়ন বনাম ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশন, বিরাট মারামারি, ককটেল ফাটাফাটি, রিক্সা ভাঙা, ট্রাকের কাজ ভাঙা, যাকে বলে লঙ্কা কাণ্ড স্যার। এই দেখে ভূতের বাবা ভয়ে দিল এক দৌড়, আর মা দিল আরেক দিকে দৌড়, আর বাচ্চাটা লাফ দিয়ে আমার গলা জড়িয়ে ঝুলতে লাগলো। আপনি বুঝতে পারলেন যে একটা ভূতের বাচ্চা আপনার গলা জড়িয়ে ধরে আছে? শুরুতে কিছু বুঝতে পারিনি। আমার তখন কুত্তা পাগল অবস্থা। পুলিশ টিয়ার গ্যাস ছাড়তে শুরু করেছে, চোখে অন্ধকার দেখছি। আমি দৌড়াতে দৌড়াতে বাসায় এলাম। বাসায় আসার পর মনে হলো বানরের মতো কিছু আমার গলায় জড়িয়ে ধরে ঝুলছে। জিনিসটাকে ছাড়িয়ে দিতে সেটা ধুপ করে মেঝেতে পড়ে গিয়ে উ উ করে কান্না শুরু করলো। স্যার, এখন বিবেচনা করুন আমার মনের অবস্থা। একটা কিছু আমার গলা থেকে খসে পড়েছে। আমি মেঝেতে খসে পড়ার শব্দ শুনছি, কান্নার শব্দ শুনছি, অথচ জিনিসটাকে দেখতে পাচ্ছি না। আপনি কিছু দেখছেন না?
মনসুর সাহেব হাসি মুখে বললেন, দেখব কি করে, ভূত তো আর চোখে দেখা যায় না। তা কতদিন আগের কথা? প্রায় 9 মাস স্যার। 9 মাস ধরে এটা আপনার সঙ্গে আছে? জি স্যার, ফেলে তো দিতে পারে না। অবধ শিশু বাবা মাকে হারিয়ে নিতান্তই অসহায়। কোথায় তাদের খুঁজে পাওয়া যাবে সেটা জানে না, কিভাবে তাদের সাথে যোগাযোগ করা যাবে তাও জানে না। কথা বলতে পারে? অল্প বিস্তর পারে, সব কথা শিখে নাই। নিতান্তই শিশু স্যার, বুঝতেই পাচ্ছেন। মানুষের বাচ্চারা 3 বছর বয়সে সব কথা বলতে পারে, ভূতের বাচ্চারা পারে না, ওদের গ্রোথ কম। আমি হা করে ভদ্রলোকের দিকে তাকিয়ে আছি। তিনি এমন স্বাভাবিক ভঙ্গিতে কথা বলে যাচ্ছেন যে মাঝে মাঝে মনে হচ্ছে বোধহয় এরকম সত্যি সত্যি কিছু ঘটেছে। ভদ্রলোক হয়তো আসলেই শিশুভূত লালন পালন করছেন। বুঝলেন ভাই সাহেব, মানুষের শিশু পালন করাই কত জটিল, আর এ হচ্ছে ভূত শিশু। চোখে দেখা যায় না, বাবা মা হারা শিশু। আমি ছাড়া দেখার আর কেউ নাই। রাতে ঘুমাতে যেতাম ওর সঙ্গে, আমার গলা জড়িয়ে ধরে ঘুমাতো। আমার ঠান্ডা লাগতো, ভূতেদের শরীর আবার খুব ঠান্ডা। শীতের দিনে 2টা কম্বল গায়ে ঘুমাচ্ছি, ভূত শিশুর কারণে কম্বলের ভেতরটা হিম শীতল, ঠান্ডা লেগে নিউমোনিয়ার মতো হয়ে গেল। তাই বলে আমি তো আর রুরুকে ফেলে দিতে পারি না। ওর নাম কি রুরু? হ্যাঁ হ্যাঁ, ওর নাম রুরু, ওর বাবা মা রেখেছিল। তার রুরুকে খাওয়াতেন কি? এই তো আপনি আসল পয়েন্ট ধরে ফেলেছেন স্যার। প্রধান সমস্যা হচ্ছে এদের খাওয়া। মানুষের কোনো খাবারই এরা খায় না। প্রথম দিকে তো বুঝতেই পারিনি কি খেতে দিব। হেন জিনিস নাই যে তাকে খেতে দেই নাই। টুথপেস্ট দিয়েছি, সাবান দিয়েছি, জুতার কালি দিয়েছি, মোমবাতি দিয়েছি, আফটার শেভ লোশন দিয়েছি। যাই দিই হা করে মুখে নেয়, তারপরে পাথু করে ফেলে দেয়। তারপর কি করলেন? কি আর করব, রুডুকে একদিন কোলে বসিয়ে আদর টাদর করে বললাম, বাবা তুই নিজেই দয়া করে বল তোরা কি খাস, না খেয়ে খেয়ে তুই তো পাপধন মরে যাবি। তখন সে বলল, ভূতেরা আলো খায়। আলো খায়? জি স্যার, আলো, চাঁদের আলো, মোমবাতির আলো, এইসব আলো খায়। এটা জানার পর নিশ্চয়ই রুরুকে খাওয়ানোর প্রবলেম সহজ হয়ে গেল। জি না স্যার, প্রবলেমের তখন শুরু। ভূতেরা আলো খায় ঠিকই, কিন্তু সব ধরনের আলো খেতে পারে না। বিদ্যুৎ চমকের সময় যে তীব্র আলো হয়, সে আলো কোনো ভূত খেতে পারে না। সে আলো খাওয়ানো মানে ভূতের মৃত্যু। বলেন কি? তাছাড়া স্যার, একজন বয়স্ক ভূত যে আলো খেতে পারে, একটি শিশু ভূত সে আলো খেতে পারে না। খেলে বদহজম হয়, পেট খারাপ করে। তাই নাকি? জি স্যার, 100 পাওয়ারের বাল্বের আলো 3 বছর বয়সী ভূতকে খাওয়ালে তার পেট নেমে যাবে। আমি খানিকক্ষণ চুপ করে ইতস্তত ভঙ্গিতে বললাম, কিছু মনে করবেন না, একটা প্রশ্ন করি। কিছু মনে করবেন না, আমরা এই যে সাধারণ ভাত মাছ খেয়ে বাথরুমে যাই, ভূতেরা যে আলো খায়, ওদের বাথরুম করতে হয় না? অবশ্যই হয়, অবশ্যই হয়। ওরা আলো খায়, বের হয়ে আসে অন্ধকার, আর সেটা অবশ্য মন্দ না। স্যার, রুরুকে মানুষ করতে গিয়ে অনেক কিছু শিখেছি, এবং বললে বিশ্বাস করবেন না, পশ্চিম দিকে ফিরে কানে ধরেছি, আর ভূতের বাচ্চা মানুষ করব না, যথেষ্ট হয়েছে। ওরা তো আর আমাদের মতো না, ওদের নিয়ম কানুন আলাদা। তাই নাকি? কিরকম? অদ্ভুত অদ্ভুত সব নিয়ম, শুনলে আপনি হয়তো ভাববেন পাগলের প্রলাপ। এই যেমন ধরুন স্যার, ওরা যখন খুব আনন্দিত হয় তখন কামড়ায়। তাই?
এই দেখুন না স্যার, কামড়ে কামড়ে আমার হাতের দশা কি করেছে। ভদ্রলোক শার্টেন আস্তিন তুলে আমাকে দেখালেন। সত্যি দাগ দেখা যাচ্ছে। ভদ্রলোক গম্ভীর গলায় বললেন, স্যার, ভূতেরা সাইজে ছোট বড় হতে পারে, এটা জানেন আশা করি। না না, আমি তো এটা জানি না। ওই যে অনেকটা রাবারের মতো, ইচ্ছা করলে মার্বেলের মতো ছোট হতে পারে। রুরো করতো কি, প্রায়ই ছোট হয়ে আমার নাকের ফুটায় কিংবা কানের ফুটায় বসে থাকতো। এ তো দেখি ভালো যন্ত্রণা। যন্ত্রণা মানে জীবন অতিষ্ঠ। তবে স্যার, খুব মায়াকারা জানোয়ার। অল্প দিনেই এদের উপরে মায়া পড়ে যায়। একদণ্ড এদের চোখের আড়াল করতে ইচ্ছা করে না। রুরুকে তার বাবা মার কাছে ফিরিয়ে দিতে হবে, এটা যখন আমার মনে হয় তখনই চোখে পানি এসে যায়। ও আচ্ছা, তাহলে ওকে বাবা মার কাছে ফিরিয়ে দেবার পরিকল্পনা করেছেন? ফিরিয়ে দিতে হবে না, কি বলেন আপনি? পরের বাচ্চা কতদিন রাখবো? আচ্ছা, এর বাবা মাকেই তাহলে খুঁজে বেড়াচ্ছেন। ঠিক ধরেছেন স্যার। রুরুকে নিয়ে ভূতেদের আস্তানায় যাচ্ছি, যদি কোনো সন্ধান পাওয়া যায়। হাটহাজারিতে একটা 200 বছরের পুরনো ভাঙা বাড়ি আছে, ভূতেদের আখড়া। যাচ্ছি, ওইদিকে যদি কোনো খোঁজ দিতে পারে। ভূতে ভূতে এক ধরনের যোগাযোগ তো আছে স্যার, আছে না? থাকারই তো কথা। আমি স্যার অন্যভাবে চেষ্টা করেছি, কিন্তু লাভ হয়নি। যেমন ধরুন, এই থানায় ডায়েরি করতে গিয়েছিলাম। ভূতের বাচ্চা পেয়েছি, থানায় একটা জিডি এন্ট্রি থাকা ভালো। ধানমন্ডি থানার ওসি আমার দিকে এমনভাবে তাকালেন যেন আমি সরাসরি পাগলাগারদ থেকে ছাড়া পেয়ে তার কাছে এসেছি। পুলিশের লোকদের ব্রেন যে কম থাকে, সেটা ওই দিনে বুঝলাম। আশ্চর্য, বুঝলেন, এরা আমার কথা ভালোভাবে শুনলই না। আমি পত্রিকায় বিজ্ঞাপন দিতে গিয়েছি, সেখানে ওই একই অবস্থা, বিজ্ঞাপন ছাপবে না। আরে, আমি আমার নিজের পয়সায় বিজ্ঞাপন দিচ্ছি, তুমি না ছাপার কে? ঠিক বলেছি না স্যার? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। শেষে উপায় না দেখে 10,000 হ্যান্ডবিল ছাপিয়ে গুলিস্তান, ফার্মগেট, মিরপুর 1 নম্বর এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে বিলি করিয়েছি। তা কি লেখা ছিল হ্যান্ডবিলে? কপি আছে, দেখুন স্যার। ভদ্রলোক তার চামড়ার সুটকেস খুলে হ্যান্ডবিল বের করলেন। নিউজ প্রিন্ট কাগজে ছাপা বড় বড় হরফের হ্যান্ডবিল। তাতে লেখা, জরুরি বিজ্ঞপ্তি, রুরু নামে 3 বছর বয়সী একটা ভূতের ছানা পাওয়া গিয়েছে। ছানাটি তার বাবা মার নাম বলতে পারে না, সে কোথায় থাকে তাও বলতে পারে না। সে তার একটা বোনের নাম জানে, রিরি। উপযুক্ত প্রমাণ দিয়ে রুরুর আইনানুগ অভিভাবককে ভূত শিশুটি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছে। পোস্টবক্স 103, ঢাকা জিপিও। বাড়ির ঠিকানা না দিয়ে পোস্ট বক্স নাম্বার দিয়ে দিয়েছি। বাড়ির ঠিকানা দিলে আলতু ফালতু লোক বিরক্ত করত, কি দরকার? আমি তাকে বললাম, তাহলে ভূত শিশু নিয়ে আপনি অনেক কষ্ট করেছেন। তা করেছি স্যার, তবে এইসব কষ্ট কোনো কষ্ট না। আসল কষ্ট হলো মানুষ যখন ভুল বোঝে, যখন ভাবে আমার ব্রেন ডিফেক্ট হয়ে গেছে, তখন স্যার মনটা খারাপ হয়। আপনার ব্রেন ডিফেক্ট হয়ে গেছে, তাহলে এরকম কেউ কেউ ভাবছে? সবাই ভাবছে স্যার। আমার নিজের বড় বোন একদিন এসে কঠিন গলায় বলল, কই দেখি তোর ভূত। এখন আপনি বলুন স্যার, ভূতের বাচ্চা আমি দেখাবো কি করে? সে তো অদৃশ্য। সেই কথা বোনকে বুঝিয়ে বললাম, তাতেও কাজ হলো না। সে বলল, তাহলে তুই তোর ভূতকে কথা বলতে বল, আমি তার কয়েকটা কথা অন্তত শুনি। শুনিয়েছিল কথা? জি না স্যার, রুরু তো অন্যের সামনে কথা বলে না, অসম্ভব লাজুক ছেলে। এই যে এতক্ষণ সে আপনার চেয়ারের হাতলে পা ঝুলিয়ে বসে আছে, আপনি তার মুখ থেকে
একটা বাক্যও শুনেছেন? না জি না। ভদ্রলোক বিরক্ত হয়ে বললেন, সবাই শুধু প্রমাণ চায়। আরে, মুখের কথাটাই তো সবচেয়ে বড় প্রমাণ। ঠিক বলছি না স্যার? অবশ্যই ঠিক বলছেন। আমার ট্রেনের সময় হয়ে এসেছে, ঘন্টা দিয়ে দিয়েছে, এখন উঠতে হবে। মনসুর সাহেব বললেন, স্যার, তৈরি হন, ট্রেন এসে পড়েছে। এই ফাঁকে আমি রুডুকে একটু খাইয়ে আনি। তা সে কি আপনার সঙ্গেই আছে? জি স্যার, তাকে আর কোথায় ফেলে যাব? কি খাওয়াবেন তাকে? চাঁদের আলো স্যার, আকাশে সুন্দর চাঁদ উঠেছে, চাঁদের আলোই খানিকটা খাওয়াবো। আজ সারাদিন কিছুই খাইনি, খাওয়া দাওয়া পুরোপুরি বন্ধ। কি যে যন্ত্রণায় পড়েছি স্যার। খাচ্ছেন না কেন? এই যে হাটহাজারি নিয়ে যাচ্ছি, তার বাবা মাকে খুঁজছি, সেই জন্যই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। আমার সঙ্গে থাকতে চায়, অন্য কোথাও যেতে চায় না। রুরুকে ফিরিয়ে দিতে আমার নিজেরও কি ভালো লাগছে। মায়া পড়ে গেছে স্যার। রুরু চলে গেছে, এটা ভাবতে আমার চোখে পানি আসে। বলতে বলতে মনসুর সাহেবের চোখ ভিজে উঠল। তিনি চাদরের কোনা দিয়ে চোখ মুছে উঠে দাঁড়ালেন, ধরা গলায় বললেন, স্যার, আপনি ভূতের বাড়ির কোনো সন্ধান পেলে এই অধমকে জানাবেন। অন্যের আদরের ধন আমার কাছে পড়ে আছে, আমার একটা দায়িত্ব আছে না স্যার? জানি রুরু চলে গেলে আমার কষ্ট হবে, কিন্তু উপায় কি? চিটগং মেলে উঠে বসেছি। মনসুর সাহেব তার ভূতের বাচ্চাকে চাঁদের আলো খাইয়ে আমার পাশে এসে বসেছেন। তাকে এখন বেশ আনন্দিতই মনে হচ্ছে। সম্ভবত ভূতের বাচ্চা চাঁদের আলো খেয়েছে। মনসুর সাহেব বললেন, জানালার কাজ নামিয়ে দিন স্যার, ট্রেন ছাড়লে ঠান্ডা লাগবে। আমি কাজ নামাচ্ছি। এ সময় ছোট্ট একটা নাটক হলো। এক ভদ্রলোক হন্তদন্ত করে ট্রেনের কামরায় ঢুকে পড়লেন। ঢুকেই মনসুরের হাত ধরে টানাটানি করলেন। ভদ্রলোকের পেছনে বয়স্ক একজন মহিলাও ঢুকলেন। তিনি কাঁদতেও শুরু করলেন। আমি পুরোপুরি হকচকিয়ে গেলাম। পরে যা জানলাম তা হচ্ছে মনসুর হলো গৌরীপুর পোস্টমাস্টার সাহেবের ছোট ভাই। ঢাকায় থাকতো, তার মাথা খারাপ হয়ে গেছে। সবাইকে বলে বেড়াচ্ছে তার সঙ্গে ভূতের বাচ্চা আছে। তাকে ঢাকা থেকে এনে গৌরীপুরে তালাবদ্ধ অবস্থায় রাখা হয়েছে। তারপরেও মাঝে মাঝে এসে তালা খুলে বের হয়ে পড়ে, আজ যেমন বের হয়েছে। টানাটানি করে মনসুরকে নামানো হলো। গার্ড বাতি দেখিয়েছেন। ট্রেন আস্তে আস্তে চলতে শুরু করেছে। মনসুর আমার দিকে তাকিয়ে দুঃখিত ভঙ্গিতে হাসল। ক্লান্ত গলায় বললেন, আমি সত্যি বলছি স্যার, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করে না, কেউ না। ট্রেন ছেড়ে দিয়েছে। মনসুরকে দুদিক থেকে দুজনে ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। বিচিত্র স্টেশনের বিচিত্র সাসপেন্সে আজ আপনারা শুনলেন প্রখ্যাত জনপ্রিয়তম কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের লিখিত একটি ভিন্নধর্মী মজার গল্প, রুরুর গল্প। এরকম আরও রোমাঞ্চকর গল্প শুনতে এবং নানান বৈচিত্র্যময় অনুষ্ঠান দেখতে বিচিত্র স্টেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে থাকুন। বিচিত্র সাসপেন্স, পুরোটাই উত্তেজনা।